বাংলাদেশের 18 কোটি মানুষ শর্ট টাইম ট্রেনিং নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত। এই দেশের দিকে তাকাইলে না সবার আগে ওইদিকে পশ্চিম পাকিস্তান আছে। তারা কিন্তু আমাদের ঘোষণা দিয়ে দিয়েছে। যদি প্রয়োজন হয় পারমাণবিক বোমা তারা আমাদের জন্য ব্যবহার করতে প্রস্তুত আছে। সো এই জিনিসগুলি ভারতকে মাথায় রাখতে হবে যে ভারতের এই চারপাশে যারা আছে এখন কেউই নাই। আমরা এখনো প্রস্তুত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি লেভেলে থাকে, আসেন আমাদের সাথে কথা বলেন। আদারওয়াইজ এইভাবে হুমকি দিয়া বাংলাদেশের মানুষকে খুব বেশি কিছু করা যাবে বলে আমি মনে করি না। মানে 52 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক না। বাংলাদেশের মানুষের সচেতনতার লেভেল বা প্রতিরোধের লেভেল ডিফারেন্ট। কোনো ভাই 72 বছর আগেও না 52 বছর আগেও না বাংলাদেশের মানুষ আসলে এই পাকিস্তানের এই ফাঁদে পা দেয় নাই। আমার যতটুকু মনে হয়েছে যে 70-এর যেই এই বন্যাটা ছিল সেই বন্যাটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আরেকটা টার্নিং পয়েন্ট ছিল ভাসানীর এই শেখ মুজিবের হাতে সবকিছু ক্ষমতা দিয়ে দেওয়া, নির্বাচনে সে যাবে না, তাকে নির্বাচনে পাঠালে এগুলোর কারণে খুব মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা খুব সহজ হয়েছে শেখ মুজিবকে দিয়ে যা মনে চায় সেটাই করানো। তো ওই সময় না মানুষ এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে নেমে আসে না ভারতের এই কথায়। এখন পরিস্থিতি তো আরো বেশি ভিন্ন। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে একেবারে মাহমুদ ভাই একটা বিষয় আপনাকে মন্তব্য নিতে চাই। নতুন করে বুদ্ধিজীবীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি জানেন যে মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করায় নিন্দা জানিয়ে 48 নাগরিকের বিবৃতি। এখানে একটি যে জায়গাটা আমার মাথায় এসেছে সেটি হচ্ছে যে তারা বলছেন যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। আচ্ছা তারা বলছে যে বিবৃতিতে বলা হয় জামাতের আমির অতীত বলতে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বোঝাতে চেয়েছেন তারও পরিষ্কার হয় 3রা সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে। এই আজমির সংবিধান এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন দাবির মধ্য দিয়ে, যেমন জামাতের আমির ডাক্তার শফিক তিনি বলেছিলেন যে আমরা অতীত নিয়ে মানে কি বলবো, অতীত নিয়ে টানাটানি না করে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, এরকম একটি বক্তব্য দিয়েছেন। এবং তারা এই অতীতকে ব্যাখ্যা করেছেন যে জামাতের আমির বলেছেন মুক্তিযুদ্ধকে ভুলে যেতে। মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছেন তারা। এবং নতুন করে আমরা দেখছি যে এখানে স্বাক্ষর করেছেন 48 জনের মধ্যে যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, খুশি কবির, পারভিন হাসান, আনু মোহাম্মদ, জেডা খান পান্না, ইফতেখারুজ্জামান শামসুল হুদা, সুব্রত চৌধুরী, এরকম বেশ কয়েকটি নাম তারা দিয়েছেন। তো মাহমুদ কি মনে করেন সিরাজুল ইসলাম চৌধুরী মানে ভাই আশার কথা বলি, আমাদের হতাশার কথা তো অনেক বললাম। যে দেখেন এই যে কয়দিন আগে যে আন্দোলনটা হলো এখান থেকে মানে শুধু আমার আপনার না, যারা এখন ক্ষমতায় আছে বা আজ থেকে 50 বছর পরেও বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে কোনোদিন, তাদের একটা লেসন নেওয়া খুব জরুরি যে শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী একজন, আমি মনে করি শেখ মুজিবের চাইতেও ভয়ঙ্কর ক্ষমতাশালী ছিল। শেখ মুজিব তো আসলে তার ভেতরে কিছু জিনিস ছিল, সে মানুষকে মানে চালাকি করে হলেও মানুষকে খুব কাছে টানতো, মানুষের সাথে মিশে যেতে পারতো, এই কিছু মানে ধান্দাবাজি টাইপের তার ছিল, গুণাগুণ তার মধ্যে ছিল না। আমি শেখ মুজিবকে নিয়ে যে মাহমুদ ভাই যে কথাটা বলেছে না ভাই, যে কিছু মানুষ আছে যে এখনো শেখ মুজিবকে বঙ্গবন্ধু, আমাদের একজন উপদেষ্টার পেছনেও মাঝখানে দেখলাম যে এখনো শেখ মুজিবের ছবিটা ঝুলানো, মানে তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার একটা চেষ্টা। এই গোড়ায় হাত না দিলে না, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন, জীবনটা শুরু হয়েছে চুর, যখন কিনা শামসুল হক সাহেবকে যখন কিনা জেলখানায় ঢুকানো হয়, শেখ মুজিব নিচে মনে হয়েছে তিনি হবেন, সাধারণ সম্পাদক হবে, হয়ে গেছে। তিনার মনে হয়েছে কখনো তার আগে আরো 3 জন জয়েন্ট সেক্রেটারি ছিল। এই যে এই মাহমুদ ভাই কারেকশন করেন যদি ভুল বলি, এই যে খন্দকার মুস্তাক তো শেখ মুজিবের আরো 2 জনের আগে ছিল, তাকে টপকে তারপরে শেখ মুজিব চলে আসলো 1 নম্বরে, নিজের ইচ্ছা হইলো তাই প্রেসিডেন্ট হয়ে গেল। এরপরে এই মাওলানা ভাসানী, সেটার প্রতিষ্ঠাতা ভাসানীর নামই না, এটার নাকি সবকিছু শেখ মুজিব। সো এটার প্রতিটি পরতে চিটারি বাটপারি করে শেখ মুজিবের জন্ম, এবং শেষ পর্যন্ত তারা এই চিটারি বাটপারি করে যাচ্ছেন। এখন এই যে এরকম দুর্দান্ত প্রতাপশালী একটা সরকার যে এই পতন হলো না,
এটা থেকে ভবিষ্যতে যদি কারো ইচ্ছা থাকে, আমরা যা বললাম, আপনাদের কাছে যা শুনলাম, সবকিছু মাথায় রেখেই একটু চিন্তা করতে বলব যারা এখন গভর্নমেন্টে আছেন কিংবা সামনে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট। তিনি সারা জীবন বাংলাদেশের বাইরে বিভিন্ন সভ্য জাতির সাথে চলাফেরা করেছেন। তিনি বাংলাদেশকে এমন একটা জায়গায় আমার বিশ্বাস দিয়ে যাবেন, সারা জীবন যাতে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করে। কিন্তু যদি নাকি কোনো কারোর পাল্লায় পড়ে কিংবা আ অন্যান্য যেসব ঘাপটি মেরে থাকা যেগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো জেনে হোক, না জেনে হোক বিশ্বাস করে আশেপাশে নিয়ে এসে যদি আমি এখনো বলছি না যে এটা হবে। কিন্তু যদি করার ইচ্ছা থাকে তাহলে এই দেশের মানুষের পালসটা একটু চিন্তা করার বলব যে যেই জাতি এই মাত্র ১ মাস হয় নাই নিজের সন্তান মারা গিয়েছে, তার সন্তানের লাশ ধরে তারপরে বলছে যে, "আমার সন্তান মারা গিয়েছে, আমার কোনো কষ্ট নাই। আমার সন্তান এই দেশের জন্য জীবন দিয়েছে।" একটা গুলি করছে তারপরেও বুক এরকম করে দাঁড়িয়ে আছে যে, "আরেকটা গুলি করো।" মৃত্যুর আগ পর্যন্ত সে দাঁড়িয়ে পুলিশের গুলি নিচ্ছে তার বুকের মধ্যে। এই জাতির সামনে আসলে কোন ধরনের শয়তানি করার আগে না অনেকবার চিন্তা করতে হবে। এই যে একটা বিশাল একটা প্রতাপশালী সরকারের যে পতন হলো, এই জায়গায় আসতে আমার মনে হয় যে কারোরই সেটা তারেক রহমান হোক, আর শফিকুর রহমান হোক অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, যেই হোক এই শেখ হাসিনার জায়গায় আসতে আরো ৫০ বছর সাধনা করতে হবে। এরকম সুন্দরভাবে প্রশাসনের সব জায়গায় পরতে নিজের লোকজন বসানো, এটা মানে শেখ হাসিনা যদি বিশ্বাস করেন যদি ভালো মানুষ হইতো, আমি এরকম একটা সরকার বাংলাদেশে চাইতাম যে এত সুন্দরভাবে ১৫ বছর কোনো হরতাল নাই, অবরোধ নাই, সুন্দরভাবে দেশ চালানোর সুযোগ পেয়েছে। খালি শয়তান না হলে অনেক কিছু করতে পারত। শেখ হাসিনার কিন্তু এই জায়গায় ক্রেডিট দিতে হবে যে সে প্রশাসনের ভেতরে তার সব শয়তানের চেলাপেলা যা আছে এগুলোকে এমন সুবিন্যস্তভাবে সাজাতে পেরেছিল। তো এই জিনিসগুলো আমি মনে করি যে যারাই যাই করুক চিন্তা করতে হবে যে আমাদের সামনের দিনগুলো যদি নাকি তার মাথায় খারাপ কোনো কিছু কারোর থেকেও থাকে সেই জায়গায় আর কেউ কখনো যাবে না। আর আপনারা যেই কথাটা বলছেন যে রাষ্ট্র সংস্কার বা যেইটাই হোক যদি করতে হয় না কনক ভাই, আমি মনে করি এ হয়তো চিন্তা করে অনেকেই হয়তো এটা নিয়ে আলোচনা শুরু করেছেন। আমি মনে করি যে একদম শুরু থেকে এই সংবিধান সংশোধন না। আপনি যদি দেখেন যে সেই ৭২ এ যখন শেখ মুজিব দেশে এসেই ৬ মাস ৭ মাসের ভেতরে সে সংবিধান একটা করে ফেললো। সেই সংবিধান আবার সেই গণপরিষদের ৪৩০ জন সদস্যের মধ্যে তার পছন্দের ৩৪ জনকে নিয়ে তিনি একটা তৈরি করলো। তৈরি করে নিজের মন মতো যা মনে চায় তাই একটা সংবিধান বানায় ফেললো। আমি মনে করি সংবিধানটা পরিবর্তন হওয়া দরকার এবং বাংলাদেশের সংবিধানের সাথে আমি যতটুকু সংবিধানের যেই কয়টা আমি পুরো পড়ি নাই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমার পড়ার সুযোগ হয়েছে। সেটার সাথে যদি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র আপনি মেলান, ভাই কিচ্ছু নাই। স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে আমি মনে করি একদম সাংঘর্ষিক একটা সংবিধান আমাদের ৭২ এ শেখ মুজিব দিয়ে গিয়েছিল এবং আমি সেই সংবিধান আপনি যদি উইকিপিডিয়াতেও আমাদের সংবিধানের মানে কি বলে এটা প্রতিষ্ঠার যে ইতিহাস সেটা পড়েন না সেখানে দেখবেন বলা আছে যে বাংলাদেশের সংবিধান ভারত এবং যুক্তরাজ্যের আদলে তৈরি করা। যুক্তরাজ্যের সংবিধান তো লিখিতই না। নাম দেওয়া হচ্ছে শুরুতে ভারত। অর্থাৎ ভারত যেটা দিয়ে গিয়েছে সেইটাই এই দেশের সংবিধান হয়েছে। অতএব এই বিধানটা পরিবর্তন করা খুব জরুরি। আর ভারতের যেই দাদাগিরি এতদিন যে আলোচনা আপনারা এতক্ষণ করলেন, আমি মনে করি ভারতকে এখন নিজেদের জিনিস নিয়ে আমি কিছুক্ষণ আগে কয়েকটা পত্রিকাতে দেখলাম যে তাদের ৬০ কিলোমিটার অলরেডি ঐদিক থেকে এই চীন দখল করে নিয়েছে। তো ভারতের এখন নিজের দেশটা নিয়ে একটু চিন্তা করা উচিত। নিজের দেশের প্রতিটা মানুষের বাথরুম তৈরি করা হয়েছে কিনা এখন পর্যন্ত এগুলো নিয়ে চিন্তা করে তারপর বাংলাদেশের দিকে চোখ তাকানো।